বন্ধুরা, আইপিএল 2024-এর জন্য প্রত্যেকটা দল তাদের শক্তিশালী স্কোয়াড গঠন করে ফেলেছে। তো আমরা এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড নিয়ে কথা বলবো। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড কেমন শক্তিশালী হলো, যেসব প্লেয়ারদেরকে নতুন দলে নিয়েছে গতকাল অকশন থেকে, তারা কেমন প্লেয়ার, সবকিছুই এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডটাকে ডিটেলসে অ্যানালাইসিস করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্স 23 জন প্লেয়ারের একটা স্কোয়াড গঠন করেছে, যার ভিতর 13 জন প্লেয়ারকে রিটেন করেছিল এবং 10 জন প্লেয়ার কিন্তু অকশন থেকে দলে নিয়েছে। তো আমরা প্রথমে কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াডটা দেখে নেব। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে আইপিএল 2024-এর স্কোয়াডে কোন কোন প্লেয়ার রয়েছে। তো কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াডে ইন্ডিয়ান রিটেন প্লেয়ার হিসেবে আছে শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, সুয়াস শর্মা, অনুকূল রয়, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা এবং বরুণ চক্রবর্তী। আর গতকাল অকশন থেকে দলে নিয়েছে কেএস ভরতকে অ্যাজ এ উইকেট কিপার, চেতন শর্মা, অঙ্কৃশ রঘুবংশী, রমনদীপ সিং, মনীষ পান্ডে এবং সাকিব হুসাইন। তো এই ইন্ডিয়ান 15 জন প্লেয়ার কিন্তু কেকেআর এর স্কোয়াডে রয়েছে। আর ওভারসিজ অর্থাৎ বিদেশি প্লেয়ারের সম্পর্কে আসলে, বিদেশি প্লেয়ারদেরকে রিটেন করেছিল রহমানুল্লাহ গুরবাজকে, জ্যাসন রয়কে, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে। এই 4 জনকে রিটেন করেছিল। গতকাল অকশন থেকে দলে নিয়েছে মিশেল স্টার্ক, মুজিবুর রহমান, গুস আতকিনসন এবং শারফেন রাদারফোর্ডকে। তো টোটাল এই 23 জন প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে রয়েছে। এবার বন্ধুরা, আমরা প্রথমে দুজন ইন্ডিয়ান ডোমেস্টিকের প্লেয়ার নিয়েছি, এই দুজন প্লেয়ার নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে 1 নম্বরে অঙ্কৃশ রঘুবংশীকে দলে নিয়েছে। এই অঙ্কৃশ রঘুবংশী মুম্বাইয়ের একজন প্লেয়ার। তো মুম্বাইয়ের প্লেয়ার সচরাচর কিন্তু একদমই খারাপ হয় না। মুম্বাই সবসময় কিন্তু ভালো প্লেয়ার তৈরি করে, অর্থাৎ ডোমেস্টিকে মুম্বাইয়ের হয়ে খেলে। এবং আন্ডার 19 2022-এর উইনার কিন্তু এই অঙ্কৃশ রঘুবংশী, আন্ডার 19 উইনার। এবং ওই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে কিন্তু অঙ্কৃশ রঘুবংশী ভালো পারফরমেন্সও করেছিল। একটা ম্যাচে কিন্তু 144 স্কোর করেছিল। তো এই অঙ্কৃশ রঘুবংশী অ্যাজ এ মিডিল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে দলে নিয়েছে। টপ অর্ডারে খেলে আন্ডার 19-এ, কিন্তু এখানে মিডিল অর্ডারের ব্যাকআপ হিসেবে দলে নিয়েছে। তো অঙ্কৃশ রঘুবংশীর সম্পর্কে খুব একটা টেনশন করার প্রয়োজন নেই, মোটামুটি ভালো প্লেয়ার। কেকেআর যে হিসাবে দলে নিয়েছে সেই হিসাবে অঙ্কৃশ রঘুবংশী ভালো প্লেয়ার। নেক্সট সাকিব হুসাইন। সাকিব হুসাইন একজন বিহারের প্লেয়ার, রাইট আর্ম পেসার, মিডিয়াম পেসার। তো সাকিব হুসাইনও কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার। তো যে দুজন ডোমেস্টিকের থেকে অচেনা প্লেয়ার দলে নিয়েছে, অর্থাৎ সচরাচর যারা ডোমেস্টিকের খেলা দেখে না বা ফলো করে না, তাদের কাছে কিন্তু এই দুজন অচেনা প্লেয়ার। তো যাই হোক, এই দুজনের ভিতর দুজনে কিন্তু মোটামুটি একটা অ্যাবিলিটি আছে খেলার, সেরকম প্লেয়ার। তো নেক্সট আমরা মনীষ পান্ডের সম্পর্কে আসবো। তো মনীষ পান্ডেকে যে কলকাতা নাইট রাইডার্স দলে নেবে সেটা অনেকেই জানতো। আমিও অনেকবার বলেছি যে মনীষ পান্ডে কলকাতা নাইট রাইডার্সের একজন ব্যাকআপ হিসেবে মেইন প্লেয়ার হতে যাচ্ছে আইপিএল 2024-এ। মনীষ পান্ডেকে দলে নিয়েছে। তো দেখো, মনীষ পান্ডের বর্তমান ফর্ম খুব একটা ভালো নেই। অ্যাকচুয়ালি সঠিক প্লেয়ার যদি সঠিক লিডারশিপ পায় তাহলে হয়তো প্লেয়াররা ফর্ম ফিরে পায়। সব প্লেয়ার কিন্তু সারা জীবন অফ ফর্মে থাকে না। আমরা বিরাট কোহলির ক্ষেত্রে দেখেছি 2-3 বছর কিন্তু বিরাট কোহলি ভালো পারফরমেন্স করতে পারেনি, অর্থাৎ তার হিসাবে তার পজিশন থেকে ভালো পারফরমেন্স করতে পারেনি। এখন কিন্তু বিরাট কোহলি আবারও ফর্মে ফিরেছে। রোহিত শর্মার ক্ষেত্রে এরকম দেখেছি, বেশ কয়েকজন প্লেয়ারের ক্ষেত্রে দেখেছি যে অফ ফর্মে গেছে আবার ফর্মে ফিরেছে। তো কলকাতা নাইট রাইডার্সে মনীষ পান্ডের একটা বড় অবদান রয়েছে। 2014 আইপিএল এর ফাইনালে মনীষ পান্ডে যে ইনিংসটা খেলেছিল, এটা একটা স্মরণীয় ইনিংস হয়ে রয়েছে আমাদের মনে। যারা 14 আইপিএলটা দেখেছে, 2014 আইপিএল এর ফাইনাল ম্যাচটা দেখেছে পাঞ্জাব কিংস এর বিরুদ্ধে, 200 রান প্রয়োজন ছিল, যেখানে কলকাতা নাইট রাইডার্সের দুজন ওপেনারই কিন্তু 30 রানের ভিতর আউট হয়ে গিয়েছিল। সেই পজিশন থেকে মনীষ পান্ডে কিন্তু 94 রানের একটা ইনিংস খেলে ম্যাচটা বের করেছিল এবং ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে। তো মনীষ পান্ডের এই অবদানটা কিন্তু ভুললে চলবে না। মনীষ পান্ডে যথেষ্ট ভালো প্লেয়ার। অ্যাকচুয়ালি ডোমেস্টিকের যেসব প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স এর আগে দলে নিয়েছে, যেমন মনদীপ সিং, নারায়ণ জগদীশান, তারপর তোমার হচ্ছে শেলডন জ্যাকসন, এইসব প্লেয়ারদের থেকে অন্তত মনীষ পান্ডে অনেক অনেক ভালো প্লেয়ার। সেই জন্য বলবো বন্ধুরা, মনীষ পান্ডের বাইটা কিন্তু একটা গুড বাই কলকাতা নাইট রাইডার্স এর জন্য। মিডিল অর্ডারের ব্যাকআপ হিসেবে মনীষ পান্ডে বেস্ট চয়েস। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানান মনীষ পান্ডের সম্পর্কে। তো নেক্সট আমরা কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটার্স নিয়ে আলোচনা করব। তো এখানে কলকাতা নাইট রাইডার্স এর ব্যাটার্স রয়েছে 8 জন। জ্যাসন রয়, রহমানুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ার, অঙ্কৃশ রঘুবংশী, কেএস ভরত, মনীষ পান্ডে এবং শারফেন রাদারফোর্ড। এই 8 জন রয়েছে ব্যাটার, যার ভিতর 4 জন রিটার্ন করেছিল, 4 জন তোমার হচ্ছে অকশন থেকে দলে নিয়েছে। তো দেখো,
মেইনলি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার্সের লাইন আপটা কিন্তু ঠিক আছে। তো যেসব প্লেয়াররা খেলবে তারা কিন্তু তাদের জায়গা সেটেল করে নিয়েছে, যেমন জ্যাসন রায়, গুরবাজ, রিঙ্কু, শ্রেয়াস, নীতিশ রানা এরা কিন্তু এদের জায়গাটা সেটেল করে নিয়েছে। কিন্তু অকশনের পরে আমার একটা সমস্যা মনে হচ্ছে, সেটা হচ্ছে একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যে কনস্ট্যান্ট পারফরমেন্স করতে পারে। দেখো রহমানুল্লাহ গুরবাজ ভালো প্লেয়ার, ভালো উইকেট কিপারও, তবে রহমানুল্লাহ গুরবাজ কিন্তু ইনকনসিস্টেন্ট। এই জন্য আমি বলছি যে একজন ভালো উইকেট কিপার ব্যাটসম্যান যদি কলকাতা নাইট রাইডার্স পেতো, একজন ডোমেস্টিকের ভালো উইকেট কিপার ব্যাটসম্যান নিলেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ভালো হতো। এখানে কেএস ভরতকে দলে নিয়েছে, কেএস ভরত কতটা ভালো খেলবে সেটা আমরা বলতে পারছি না, কেননা কেএস ভরতকে যে টিমই দলে নেয় ওই টিমই কিন্তু পরের সিজনে রিলিজ করে দেয়। আমরা দেখেছি আরসিবি রিলিজ করে দিয়েছে, দিল্লিতে গিয়েছে, দিল্লি রিলিজ করে দিয়েছে, গুজরাটে গেছে, গুজরাটের থেকে আবার এই কলকাতা নাইট রাইডার্সে এলো। তো কেএস ভরত কিন্তু খুব একটা ভালো প্লেয়ার না। আমরা ইন্ডিয়ান টিমেও দেখেছি ভালো পারফরমেন্স কেএস ভরতের থেকে কিন্তু একটা ইনিংসও আমরা দেখতে পাইনি। তো যাই হোক, দলে যখন নেওয়া হয়ে গেছে, ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে কেএস ভরতকেই কিন্তু খেলাতে হবে। যদি রহমানুল্লাহ গুরবাজ বাদ পড়ে, রহমানুল্লাহ গুরবাজ তো খুব সম্ভবত বাদ পড়বে, কেননা যদি মিচেল স্টার্ককে খেলাতে হয়, জ্যাসন রয়কে খেলাতে হয়, রাসেল নারিনকে খেলাতে হয়, তাহলে গুরবাজকে বাদ দিতে হবে, সেখানে কেএস ভরতকে খেলাতে হবে। তো আমার এই একটা পজিশনেই কিন্তু সমস্যা মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। বাকি প্রত্যেকটা পজিশন কিন্তু সেটেল রয়েছে। যেমন অলরাউন্ডার হিসেবে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, নীতিশ রানা, সুনীল নারিন এবং রামানদীপ সিং, এই 5-6 জন রয়েছে অলরাউন্ডার হিসেবে। তো 6 জনের ভিতর 6 জনই কিন্তু ভালো প্লেয়ার। রামানদীপ সিংকে দলে নিয়েছে, রামানদীপ সিং এর আগে কিন্তু মুম্বাইয়ে খেলতো, অলরাউন্ডার, মোটামুটি ভালো প্লেয়ার, মুম্বাইয়ের কয়েকটা ম্যাচ খেলেছে, কয়েকটা ম্যাচে ভালোও খেলেছে। তো রামানদীপ সিংকে ব্যাকআপ হিসেবে দলে নিয়েছে, মানে ইন্ডিয়ান অলরাউন্ডারের ব্যাকআপ হিসেবে। সেখানে রামানদীপ সিং খুব একটা বেশি সুযোগ পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। তবে বোলারের দিক থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকটা এগিয়ে রয়েছে। যেমন বোলারের লিস্টে রয়েছে বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুয়াস শর্মা। তারপর অকশন থেকে দলে নিয়েছে চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, গুস আতকিনসন এবং সাকিব হুসাইন। এই বোলারের লিস্টের ভিতর কলকাতা নাইট রাইডার্সের 4 জন পেসার রয়েছে রাইট আর্ম এবং 2 জন রয়েছে লেফট আর্ম, মিচেল স্টার্ক এবং চেতন সাকারিয়া। 2 জন কিন্তু বাঁহাতি পেসার রয়েছে এবং 4 জন রয়েছে রাইট আর্ম অর্থাৎ ডানহাতি পেসার। বোলিং এর কম্বিনেশনটা কিন্তু ঠিক আছে। তো সেক্ষেত্রে চেতন সাকারিয়া একটা গুড অপশন। অপরদিকে চেতন সাকারিয়াকে নিয়ে কিন্তু একটা সমস্যাও রয়েছে। বিসিসিআই কিন্তু চেতন সাকারিয়া সাসপেক্ট বোলিং অ্যাকশনের জন্য চেতন সাকারিয়া এবং আইপিএল এর দলগুলিকেও ওয়ার্নিং দিয়েছে। তো এটাও একটা সন্দেহের ব্যাপার। আশা করছি কোনো প্রবলেম হবে না। তবে বেস্ট বাই যেটা মিচেল স্টার্ক, মিচেল স্টার্কের সম্পর্কে প্রয়োজন নেই কিছু বলার। এই মুহূর্তে টপ প্লেয়ার, টপ বোলারদের ভিতর একজন। নেক্সট স্পিনার আছে 4 জন, মুজিবুর রহমান, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা, সুনীল নারিন এবং অনুকূল রয়। সঙ্গে নীতিশ রানাও রয়েছে। তো যাই হোক, এই 4 থেকে 5 জন স্পিনার রয়েছে। বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা গুড স্পিনার। তার সঙ্গে মুজিবুর রহমানের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই, আফগানরা সবসময় স্পিনে দুর্দান্ত থাকে। মুজিবুর রহমানও গুড স্পিনার। তবে মুজিবুর রহমানকে দলে একটা কারণেই নেওয়া, সেটা হচ্ছে গত সিজনে যেমন সুনীল নারিন অফ ফর্মে ছিল, এই সিজনে যদি সুনীল নারিন কোনোভাবে অফ ফর্মে থাকে তাহলে সেখানে মুজিবুর রহমানকে খেলানো হবে। যে কারণে কিন্তু মুজিবুর রহমানকে দলে নিয়েছে কেকেআর, 2 কোটি টাকায় দলে নিয়েছে, গুড বোলার। তো সেদিক থেকে বিবেচনা করলে মুজিবুর রহমানের এই পিকটাও কিন্তু ভালো পিক হয়েছে। তো মোটামুটি 23 জনের একটা স্কোয়াড তৈরি করেছে, যে 23 জনের ভিতর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড গঠন হয়ে গেছে। বাকি 2 জন প্লেয়ার দলে নিবে কি না নেবে সেটা প্রয়োজন হলে নিবে, না হলে না নিতে পারে। তবে স্কোয়াড যা গঠন করেছে তাতে কলকাতা নাইট রাইডার্স সামনের সিজনটা কিন্তু ভালোভাবে চালিয়ে দিতে পারবে এবং ভালো কিছু করার সম্ভাবনাও রয়েছে। যদি রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রয় ইনকনসিস্টেন্স পারফরমেন্স না করে, যদি কনসিস্টেন্টলি পারফরমেন্স করে তাহলে অবশ্যই একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। আর রাসেলের ব্যাকআপ হিসেবে কিন্তু শারফেন রাদারফোর্ডকে নিয়েছে, যেখানে শারফেন রাদারফোর্ডকে একটা কারণেই নেওয়া, আইএল টি20 লিগে কিন্তু শারফেন রাদারফোর্ড দুর্দান্ত পারফরমেন্স করেছে, এই একটা কারণেই কিন্তু শারফেন রাদারফোর্ডকে দলে নেওয়া। তাছাড়া তোমার হচ্ছে রাসেলের একজন ব্যাকআপ প্রয়োজন ছিল, রাসেল একটু ফিটনেস প্রবলেমে ভুগছে, যে কারণে কিন্তু শারফেন রাদারফোর্ডকে দলে নিয়েছে। ভালো প্লেয়ার, বিধ্বংসী অলরাউন্ডার, শারফেন রাদারফোর্ডও কিন্তু একজন অলরাউন্ডার। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের পুরো স্কোয়াড দেখে আপনাদের কি মনে হচ্ছে, কেমন শক্তিশালী হলো কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড? আগামী সিজনে কি কলকাতা নাইট রাইডার্সের একটা ভালো কিছু করার সম্ভাবনা আছে? কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।